যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার সুধী দর্শকবৃন্দ, অ্যাক্রোপলিস চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া সেনগুপ্ত, আমার সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় স্নেহাংশু দাশগুপ্ত সুমনদা। আজকের বিষয়টা একটু অন্য রকমের। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন দেবতার দেবীদের নাম শুনেছি। এই দেবতারা প্রত্যেকটা ধর্মে যদি দেখতে যাই, প্রাচীন গ্রিক ধর্ম, মেসোপটেমিয়ান ধর্ম, ইজিপশিয়ান, এইখানে কেউ অগ্নির দেবতা, কেউ বজ্রের দেবতা, কেউ নদী দেবতা, এবং আরেকটি অদ্ভুত সিমিলারিটি রয়েছে। এরা সবাই কোথায় থাকতেন? আকাশে। কিসে করে নামতেন? স্বর্গরথ বা বিমানে করে। আজকের যুগে বিজ্ঞান এবং যুক্তি জায়গাতে দাঁড়িয়ে মনে হয় না যে সবকটা সভ্যতা একই রকমভাবে কথা বলে কি করে? কল্পনা যদি হয় তাহলে তো এটাও হতে পারতো যে দেবতারা মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, আকাশপথ থেকেই কেন নামলো তারা? একজন গবেষক একটি বই লিখেছিলেন, রিক ফন দানিকেন। তিনি তার বইতে এটা প্রমাণের চেষ্টা করেছেন যে দেবতারা হচ্ছেন আর কেউ না, মানুষের থেকেও উন্নততর এক প্রাণী, যারা কিনা বহু সহস্রাব্দ আগে পৃথিবীর বুকে এসেছিলেন তাদের আকাশযান থেকে। কোথা থেকে এসেছিলেন? আকাশগঙ্গা ছায়াপথ, নাকি সৌরজগতের কোনো গ্রহ, নাকি অন্য কোনো জায়গার থেকে? দানিকেনের এই বইটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা। হয়তোবা এই আলোচনা করতে করতে আমরা আমাদের ভারতীয় দেবতাদের সম্পর্কেও কোনো সুন্দর ধারণা পেতে পারি। দাদার কাছে আসবো। দাদা, কিছুদিন আগে আপনার মুখ থেকেই শুনেছিলাম যে এই দানিকেনের বইটি ইউরোপ তথা পাশ্চাত্য সমাজে সবথেকে বেশি সংগ্রহীত বইগুলোর মধ্যে একটি। এই বইগুটি বাইবেলের পরেই সবথেকে বেশি বিক্রি হয়েছে। দানিকেন এখানে নাকি খুব স্পষ্টভাবে বলেছেন যে দেবতারা হচ্ছেন আউটার স্পেসের একটি উন্নত জীব, যারা কিনা ইজিপ্টের পিরামিড তৈরি করেন, দক্ষিণ ভারতের মন্দির তৈরির পেছনে, অজন্তা, ইলোরা ইত্যাদি তৈরির পেছনেও নাকি তাদের ভাস্কর্য এবং তাদের ইঞ্জিনিয়ারিং কাজ করছে। কতখানি সত্যি বলে আপনার মনে হয়? দেখুন, এটা সত্যি মিথ্যা মতো বলার জায়গায় এখনো নেই আমরা, কারণ এখনো পুরো ব্যাপারটা বলতে গেলে হাইপোথেটিক্যালি আছে। যদিও এর সপক্ষে অনেক যুক্তি পাওয়া যাচ্ছে। মানে অলরেডি আমরা জানি নাসার অলরেডি কেমব্রিজ ইউনিভার্সিটি গবেষণা নতুন একটি রেজাল্ট বেরিয়েছে যে এখান থেকে 1200 আলোকবর্ষ মানে 1200 লাইট ইয়ার্স দূরে কিন্তু এমন একটি প্ল্যানেটারি সিস্টেম পাওয়া গেছে, প্ল্যানেট K120 এরকম সামথিং ওটার কোড নেমটা, যেখানে পৃথিবীর মতোই নাকি মানুষ বাসের উপযোগী জায়গা এবং পৃথিবীর মতো উন্নত জীব থাকতে পারে। এরকম শুধু আরও অনেক এরকম নাকি প্ল্যানেটারি সিস্টেম পাওয়া গেছে যে আমাদের গ্যালাক্সি বা গ্যালাক্সির বাইরেও এরকম পাওয়া গেছে। দাদা, এই যে দানিকেনের এই গবেষণা, এটাকে কেউ বলে উনি যে গবেষণাগুলো দিয়েছেন সেটি যুগান্তকারী, অনেকে বলে কনস্পিরেসি থিওরি, অনেকে বলে কল্পবিজ্ঞান। কিন্তু এই পৃথিবীতে আজকে যদি আমরা পিরামিডকে দেখি, সেই টেকনোলজি আজকে মনুষ্য বিজ্ঞান এত উন্নত হয়ে যাওয়ার পরেও পিরামিড কী করে তৈরি হয় ওরা কিন্তু সেটা জানে না, এখনও মানুষ সেটা বের করতে পারেনি। বা অজন্তা ইলোরার গুহাচিত্র বা দক্ষিণের প্রাচীন মন্দিরগুলো, আমাদের পুরীর জগন্নাথের মন্দির, এই যে অসাধারণ কারুকার্য, স্থাপত্য শিল্প, কোথাও না কোথাও আমাদের মনে একটা প্রশ্নচিহ্ন তুলে দেয় যে নিশ্চিতভাবেই এটি কোনো বাইরের জগতের উন্নত প্রাণীর দান। সেখানে দানিকেনের এত বড় একটি দাবি এবং গবেষণা কতখানি সত্যি বলে আপনার মনে হয়?
হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এই পৃথিবীতে যে আশ্চর্য জিনিসগুলো আছে, সেই মিশরের পিরামিড হোক, ব্যাবিলনের শূন্য উদ্যান হোক, বা মাচু পিচু হোক আমেরিকার, এবং আমাদের মেসোপটেমিয়া সভ্যতা আছে, আমাদের আজটেক, ইনকা, নানা পৃথিবীতে তার অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। সেগুলো মনে হয় যেন সেই যুগের থেকে অনেক এগিয়ে ছিল, এবং সেগুলো এখনও স্টিল নাও, এখনও আমাদের সায়েন্স টেকনোলজি যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার থেকেও ওই স্থাপত্য বা ওই ভাস্কর্যগুলো আরও অনেক এগিয়ে। সেক্ষেত্রে একটা সত্যি আশ্চর্য লাগে, এবং সেক্ষেত্রে আমি বলছি এটা 80 শেষে, লেট 80 কি 90 শুরুতে, মানে আমি বুক ফেয়ারে যেতাম তখন বুক ফেয়ার আমাদের কলকাতা ময়দানে হতো। তা ওখানে দেখলাম একটি স্টলে একটি বাংলা বই, আমার ওই বইটার টাইটেলটা একটু অবাক লাগলো দেখে, যে লেখা আছে দেবতা কি গ্রহান্তরের মানুষ, লেখক অজিত দত্ত। এবং তখন দেখলাম ওই স্টলে যিনি আছেন তিনি বললেন যে ভাই, তখন তো আমি ইয়াং ছেলে, বয়স অনেক কম, যে তুমি এটা পড়ে দেখতে পারো, এটা একটু অন্য স্বাদের, আশা করি তোমার ভালো লাগবে। তো আমি নিয়ে তারপরে আমি সত্যি কথা বলতে কি, মানে বাসে উঠে পড়া শুরু করেছিলাম একটু কী লেখা আছে, প্রিফেসে কী লেখা আছে, মানে এমন ডুবে গেলাম যে কখন হাওড়া এসে গেছে নিজেই বুঝতে পারিনি। কন্ট্রাক্টর তারপর ডেকে আমাকে নামালো, তো যাই হোক, এবং আমি পুরো থিওরিটার মধ্যে ডুবে গেলাম। সত্যি মানে একটা খুব আশ্চর্য লেগেছিল তখন সেই বয়সে আমার কাছে, যে দানিকেন তার যে দাবিটা, যে আমরা যে দেবদেবী উপাসনা করি, সে প্রাচীন গ্রিস থেকে আজটেক, ইনকা, মায়া, মিশর যেখানেই হোক, এই দেবতারা আসলে কিছু না, এরা আসলে ভিন গ্রহের বা এক্সট্রা টেরিস্টেরিয়াল, তারা ভিন গ্রহের আমাদের থেকে এগিয়ে আছে, সায়েন্স এবং টেকনোলজিতে এগিয়ে থাকা অনেক উন্নত প্রাণী আর কি, যারা একসময় অ্যাকচুয়ালি ওনার বক্তব্য যে পৃথিবীতে যে সভ্যতা, মানে প্রাণ সঞ্চার না, সভ্যতার যে মানব সভ্যতার যে উন্নয়ন ঘটেছে অ্যাকচুয়ালি তাদের হস্তক্ষেপেই ঘটেছে। মানে ওনার থিওরি অনুযায়ী এই যে আমরা ছোটবেলা থেকে যে থিওরিটা পড়ি, ডারউইনের অরিজিন অফ স্পিসিস, এই থিওরিটাকে উনি নস্যাৎ করে দিয়েছেন। উনি বলছেন এই থিওরিটার অ্যাকচুয়ালি কোনো বাস্তব ভিত্তি নেই, এই বাদর থেকে মানুষ হয়েছে ক্রমানুসারে, এটা পুরো জোড়াতপ্পি থিওরি। দানিকেন এটা দাবি করেছেন ডাইরেক্ট, এবং চ্যালেঞ্জও করেছেন। এবং সেক্ষেত্রে উনি এমন কিছু তথ্য বা এমন কিছু উনি সামনে যে দৃষ্টান্ত সামনে রেখেছেন, যে সত্যিকারেই সেগুলো কিন্তু সেইভাবে দেখলে সত্যি মনে হয় অরিজিন অফ স্পিসিস, ডারউইনের যেটা এই যে ইয়েটা আমরা থিওরিটা পড়ে এসেছি, যার উপর বলতে গেলে আমাদের একটা সামাজিক চিন্তাধারা বা একটা সামাজিক আমাদের মাইন্ডসেট আর কি হয়ে আছে যুগের পর যুগ, অন্তত 200-250 বছর ধরে, সেটা কিন্তু বিরাটভাবে ধাক্কা দেয়। তা তখন আমার মনে হলো যে কোন অজিত দত্ত কে কি একটা বাংলা বই লিখেছে, তার আবার তারপরে দেখলাম না সত্যিকারের, আমি খোঁজ নিয়ে দেখলাম না লাইব্রেরিতে, অরিজিনাল বইটা কিন্তু জার্মান ভাষায় লেখা। আচ্ছা। এই ভদ্রলোক এরিক ফন দানিকেন, উনি কিন্তু জাতিতে জার্মান, কিন্তু উনি সুইজারল্যান্ডের অ্যাকচুয়ালি উনি নাগরিক, উনি সুইজারল্যান্ডের নাগরিক, জাতিতে জার্মান। ওনার কিন্তু ওনার ভাষাটা কিন্তু জার্মান ভাষাতেই উনি লিখেছিলেন। জার্মান ভাষায় ওনার বইয়ের টাইটেল ছিল এরিনুরেজন অ্যান্ড দাই জুকুনমত। তা এটার মানে হচ্ছে, যেটা ইংরেজি তর্জমা করলে হয় চ্যারিয়েট অফ দ্য গডস। এটা এখনও মার্কেটে পাওয়া যায়, চ্যারিয়েট অফ দ্য গডস। আপনি খুঁজলে এখনও পৃথিবীর সব প্রান্তেই প্রায় পাওয়া যায়, সব উন্নত দেশেই পাওয়া যায়, যেটা একসময় সারা পৃথিবীতে আলোড়ন তুলে দিয়েছিল। মানে সেই সময়টা আমি দেখিনি, সেটা 60-এর দশকে, 60-70 এই সময়টা। এবং এই সময়টা দানিকেন সাহেব কিন্তু স্বয়ং কলকাতায় এসেছিলেন অজিত দত্ত আমন্ত্রণে। উনি আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে আশুতোষ অডিটোরিয়ামে এসে উনি স্পিচও দিয়ে যান, কিন্তু সেখানে অনেক আমাদের বুদ্ধিজীবী এবং তৎকালীন সেই সময় শিক্ষিত মানুষ, জনসমাজ তারা হাজির ছিলেন। তার সামনে উনি ওনার থিওরি বক্তব্য রেখে গেছিলেন। এবং অজিত দত্তের সঙ্গে ওনার একটা খুব ভালো গুড রিলেশন ছিল। এখন হয়তো যারা বই লিখছে তাদের সঙ্গে থাকতে পারে। তা উনি ভারতবর্ষে নাকি 2-3 বার এসছেন, একবার না। এবং ওনার বক্তব্য অনুযায়ী যে আমার থিওরির সবচেয়ে বেশি প্রমাণ যেই দেশে আছে, যেই দেশের সভ্যতা, যেই দেশের মিথ, যেই দেশের ধর্মগ্রন্থ কাহিনী পুরাণে আছে, সেই দেশটা হচ্ছে ভারতবর্ষ, উনি দাবি করেন।
এবং উনি ধন্যবাদ জানান যে যে ভারতীয়রা অন্য দেশ যতটা ওয়েলকাম না জানালো, এই ল্যাটিন আমেরিকার দেশগুলো আর ভারতবর্ষ কিন্তু একদম ওপেন হার্ট ওনাকে স্বাগত জানিয়েছে, যেটা অন্যান্য অনেক ইউরোপ আমেরিকা অনেক উন্নত দেশও কিন্তু তাকে বই অ্যালাউ করেনি বা তার থিওরিটাকে তারা অ্যাকসেপ্ট করেনি। তো ভারত অ্যাকসেপ্ট না করলেও ভারতবর্ষ এমন একটা দেশ, আমরা জানি হাজার হাজার বছর ধরে যে কোনো নতুনত্ব, যে কোনো একটা সৃজনশীল জিনিসকে তারা বাহবা দেয়। সেটা দিতে গিয়ে অনেক সময় ভারতের ক্ষতি হয়েছে, সেখান থেকেই আরব আক্রমণকারীরা আসে, ইউরোপ থেকে জলদস্যুরা আসে, এটা হয়। আবার এর ভালো দিকটা হলো যে সেই জন্য জ্ঞানের আদান প্রদানটা ভারতবর্ষে বরাবরই ছিল। তো যাই হোক, তাই দানিকেন থিওরি এটা আমি তারপরে না পড়া শুরু করলাম। তার সেকেন্ড পার্টটাই হচ্ছে জার্মান ভাষায় যেটা বলে আসুসত অ্যান্ড কসমস, আসুসত উন কসমস মানে অ্যাস্ট্রোনট, মানে আসুসত মানে হচ্ছে অ্যাস্ট্রোনট, মানে মহাকাশচারী। হ্যাঁ হ্যাঁ, মহাকাশচারী মানে দেবতা কি মহাকাশচারী, ওটার এই দ্বিতীয়টাই হচ্ছে বইটা হচ্ছে তাই। তা এইগুলো ওনার এরকম আমি বোধহয় 8-9টা ভলিউম পড়লাম, ওনার 8-9টা এরকম ভলিউম আছে। তখনই আরও বোধহয়, এখন বোধহয় আরও হয়েছে, তো তখনই 8-9টা ভলিউম ছিল। তা আমি মানে একদম পাগলের মতো পড়া শুরু করলাম, এত আমার ইন্টারেস্ট লেগে যাচ্ছিলো। এবং আমি যেন মনে হচ্ছিল যে একটা নতুন থিওরি, যেটার সঙ্গে কোথাও আমাদের যে প্রাচীন ভারতীয় সভ্যতা তার সঙ্গে কোথাও একটা লিঙ্ক আছে, খুঁজে পাচ্ছিলাম। তাই তো আমাদেরও তো আমরা শুনেছি যে আমাদের পুষ্পক বিমান ছিল, কুবেরের ছিল, আমাদের নানা রকম বিমান বাহিনী ছিল, দেবতারা বিমান করে আকাশ থেকে নামতো। আমরা এগুলো আমাদের পুরাণে, রামায়ণে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লেট 80-তে যখন 87-এ রামায়ণ শুরু হলো, আমরা তো রামায়ণও দেখলাম, প্লাস রামায়ণে আমরা পড়েছি, এমনকি এও পড়েছি যে শ্রীরামচন্দ্র লঙ্কা থেকে অযোধ্যায় একটি বিমান করেই ফিরেছিলেন, পুষ্পক বিমান করেই ফিরেছিলেন। তাই এইটা তো আমাদের ওপেন লেখা আছে আমাদের শাস্ত্রের মধ্যে। তা সেটাকে দানিকেন সাহেব উনি খুব টেকনিক্যালি সেটা ব্যাখ্যা করেছেন, বিজ্ঞানের আঙ্গিকে সুন্দরভাবে যুক্ত করে ওয়েল ডেকোরেটেড ওয়েতে উনি এটা ব্যাখ্যা করেছেন। এইবার ঘটনা হচ্ছে যে দেখতে গেছে, হ্যাঁ ঘটনাটা উনি যেটা বলছেন এটা হতেই পারে, কারণ রিসেন্ট কিন্তু অধুনা যে গবেষণা সূত্র বলছে যে পৃথিবীতে যে প্রাণের সঞ্চার হয়েছে সেটাও ইভেন পৃথিবীর ভিতর থেকে হয়নি। মানে কিছুদিন আগেই একটা গবেষণায় আমাদেরই একজন ভারতীয় বৈজ্ঞানিক নাসার, তিনি একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট, তিনি বলেছেন যে প্রাণ নাকি আমাদের নিকটবর্তী একটি নেবুলা থেকে এসেছিল, কোনো একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে আছড়ে পড়ে, তারপরে নাকি এখন যে আমাদের লাইফ সিস্টেম টোটাল সেটাই নাকি এটা গড়ে উঠেছে। তার আগে হয়তো একটা ছিল, সেটা অন্যভাবে ছিল। হ্যাঁ, তখন এইগুলো তারপরে এখন আরও অনেক উন্নত গবেষণা বলছে না, এরকম হতে পারে যে পৃথিবীতে বুদ্ধিমান জীব হয়তো তাদেরই হস্তক্ষেপে হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এই বাঁদর থেকে মানুষ, এই যে দানিকেন, মানে সত্যি কথা বলতে কি এই দানিকেন বলছে না, আমি ডারউইন, চার্লস ডারউইন কিন্তু আদতে কোনো বিজ্ঞানী ছিলেন না। ওনার ওনার ছোটোবেলা থেকে ওনার থিওরিটা খুব জোলো থিওরি মনে হতো, কারণ উনি নিজে, আমি আবার একটু ইতিহাস ভক্ত, তো তা আমার আবার বিজ্ঞানী, আমি খুব ভালো বিজ্ঞানের ছাত্র না হলেও বিজ্ঞানের ইতিহাসটা মোটামুটি আমার পড়া আছে। আমি মোটামুটি সব বিজ্ঞানী, তাদের জীবনী, তাদের ইতিহাস, তারা কিভাবে গবেষণা করেছে এগুলো আমি জানি। মানে আমার এগুলো খুব ভালো লাগে, ছোটোবেলাতেই পড়ি। তো আমি ডারউইনেরটা পড়লাম, আপনিও পড়বেন, এটা ওপেন, এটা সবাই পড়তে পারে। ডারউইন কি ছিলেন? আমরা যে ডারউইন করে লাফাচ্ছি, ওনার অতীতটা পড়লেই বুঝতে পারবেন। কারণ একটা মানুষ সে ভবিষ্যতে কি করবে, তার অতীতে তার কোন সমাজে সে মানুষ হয়েছে, কোন পরিবারে মানুষ হয়েছে, কী ধরনের শিক্ষা, কী ধরনের পরিবেশ পেয়েছে, তার উপর কিন্তু ডিপেন্ড করে। সেখানে ডারউইনের যদি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, উনি অ্যাকচুয়ালি প্রথম জীবনে উনি প্রিস্ট হতে চেয়েছিলেন, একজন খ্রিস্টান ধর্মযাজক ওনার হওয়ার ইচ্ছা ছিল। তখন অ্যাকচুয়ালি ডারউইন যখন ছিলেন তখন জার্মানি বলে কোনো দেশ হয়নি, প্রাশিয়া বলে একটি দেশ ছিল। আর 64 কনফেডারেশন অফ রাইন, পরে আমরা জানি অটো ফন বিসমার্ক সেটাকে ওই 64 কনফেডারেশন লাইনকে ইউনাইটেড করে জার্মানি ঘোষণা করলেন। তার আগে পর্যন্ত, বিসমার্ক আসার আগে পর্যন্ত কিন্তু জার্মানি বলে কোনো দেশ ছিল না, প্রাশিয়া বলে একটা দেশ ছিল। তো এই প্রাশিয়া রাজ্যের অন্তর্গত উনি থাকতেন, প্রাশিয়াতে, এই আমাদের চার্লস ডারউইন। তা উনি প্রথম জীবনে ধর্মগুরু হতে গিয়ে পারেননি, মানে হয়তো যে কোনো কারণে উনি পারেননি, মানে খ্রিস্টান ধর্মযাজক হতে গিয়ে পারেননি, আরও কিছু কাজ করতে গিয়ে ব্যর্থ হন। ওনার যে কোনো কারণেই হোক, ওনার পৈতৃক পিতা যিনি ছিলেন তার অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই ছিল। তা উনি তখন বলেছেন যে তুই তো আর কিছু করতে পারছিস না, তাহলে এক কাজ করে একটা জাহাজ কিনে নি,
কারণ ওই সময়টা হচ্ছে মানে ইউরোপিয়ান সাম্রাজ্য গড়ে তোলার একদম আদর্শ সময়। সারা পৃথিবীতে ব্রিটিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং তার পিছনে অস্ট্রিয়া, জার্মান, ইউরোপের সব দেশ যে যেখানে পারছে, এশিয়া, আফ্রিকা, আমেরিকা যারা অনুন্নত তাদের থেকে তাদের ওপর কর্তৃত্ব স্থাপন করে তারা উপনিবেশ স্থাপন করছে এবং তারা তাদের ধন ঐশ্বর্য যেভাবেই হোক তারা আত্মসাৎ করছে। এটা হচ্ছে সেই সময়ের যুগ, সেই যুগের ডারউইন, সেই যুগের লোক। তখন কিন্তু ভাগ্য ফেরানোর জন্য অনেকে 7 সমুদ্র পাড়ি দিত ইউরোপিয়ানরা, কারণ জানে ওইসব দেশে গেলে কিছু করে খাওয়া যাবে। তা এইবার সেই ডারউইনের বাবাই তাই বলেছিল যে তুমি বরং তোমার একটা জাহাজ কিনে দিই, তুমি এই ব্যবসা করো, তোমার দ্বারা অন্য কিছু হবে না। তা ডারউইন তাতে রাজি হলেন শেষে, এবং উনি বেশ কিছু নাবিক জিনিসপত্র নিয়ে রওনা হয়েছিলেন। রওনা হয়ে পথে কি হলো, প্রশান্ত মহাসাগরের দ্বীপের এদিকে কোথাও একটা জায়গায় প্রচণ্ড ঝড় উঠলো, সামুদ্রিক ঝড়, এবং ঝড়ের তাণ্ডবে মানে কি হয়েছে, ওনার জাহাজটা সব গেছে ডুবে। এবং ওনাকে কম্পাস দিয়েছিলেন, মানে সরি টু সে উনি এতটাই পড়াশোনায় উইক ছিলেন বা গণনা, উনি কম্পাসটাও ঠিকঠাক দেখতে পারতেন না, যে উনি কোথায় আছেন উনি নিজে বুঝতে পারছিলেন না। তো উনি প্রশান্ত মহাসাগরের দ্বীপে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, কোথাও না যেতে ওখানে আটকে পড়েছিলেন। এই দ্বীপ ওই দ্বীপ, এবার কিছু খেতে হবে, তো খেতে হবে ফলমূল। তা উনি এটা বুদ্ধি করে দেখেছিলেন যে বাদর, উনি এইটুকু জানতেন যে বাদর জাতীয় যেসব প্রাণীগুলো আছে, যাদেরকে আমরা হোমিনিড বলি, প্রাইমেট বলি, যারা মানুষের কাছাকাছি প্রাণী, তারা যেসব ফলমূল খায় মানুষ মোটামুটি খেতে পারে, এইটুকু বুদ্ধি ওনার ছিল। তা উনি বাদরকে অনুসরণ করতে করতে বা এই খাওয়ার জন্য, খিদের জন্য এক দ্বীপ থেকে আরেক দ্বীপ উনি ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরে বেড়াতে কোথাও একটা হাড়ের চিহ্ন, কোথাও একটা মাথার কুলি, কোথাও একটা দেখছে আরে বা এটার সঙ্গে তো এটার একটা মিল পাচ্ছি, ওই দ্বীপে একটা পেলেন, হাতে একটা হাত পেলেন, ওই দ্বীপে হাতে একটা পা পেলেন, দেখছি এর সঙ্গে মিল আছে, হয়তো দুটো, হয়তো একটার সঙ্গে একটা এজের অনেক তফাৎ। তো এরকম করে উনি কিছু অস্থি মজ্জা টজ্জা এসব কিছু পেলেন, পেয়ে উনি ফিরে এলেন। ফিরে এসে ওনার এক বন্ধু ছিল, যে অ্যাকচুয়ালি তার ভদ্রলোকের নামটা আমার মনে পড়ছে না, উনি ছিলেন অ্যাকচুয়ালি স্কলার লোক, যেগুলো এই মানে যারা এই অ্যানথ্রোপোলজি এইসব প্রত্নতত্ত্ব গবেষণা করে, তার এক বন্ধু ছিল। সেই দেখে বললো, বাবা এ তো তুই সাংঘাতিক ব্যাপার করেছিস, একটা কাজ করে এর ওপরে তুই একটা রিসার্চমূলক বই লিখে ফেল, আমি তার বইটার এটা করে দিচ্ছি তোকে। তা সেই ভদ্রলোকের নাম কিন্তু কেউ ইতিহাসে জানে না, আজকে আমার ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, আমি পরে বলে দেবো। উনি বইটার কিন্তু টোটাল বাঁধনটা ওনাকে করে দেন, কনসেপ্টটা দিয়ে দেন, এইভাবে দানিকেন শুধু উনি যেই ফরম্যাটটা করে দিয়েছেন সেই ফরম্যাটটাকে অনুকরণ করে বই উনি অরিজিন অফ পিসেস লিখে ফেললেন। এই অরিজিন অফ পিসেসের টোটাল সায়েন্টিফিক যে কনসেপচুয়াল ব্যাপারটা, সেটা কিন্তু ওই ভদ্রলোক দিয়েছিলেন, যে কী করে বাদর থেকে কী করে মানুষ তীরেকে কী করে মানে মানে ইয়ে থেকে হোমো ইরেক্টাস থেকে হোমোস্যাপিয়েন্স কীভাবে আসলো, এই পুরো জার্নিটা কীভাবে আসলো, উনি তার একটা পর্যায় সারণী তৈরি করে দিলেন, ABCD করে। প্রথমে কী ছিল, বাদর ছিল, বাদর থেকে তারপর হোমিনিড হলো, হোমিনিড থেকে হোমো ইরেক্টাস, তার সঙ্গে নিয়ান্ডারথাল ছিল, এইভাবে পরে হোমোস্যাপিয়েন্স। এই পুরো জার্নিটার একটা সুন্দর একটা চিত্র উনি স্টোরি টাইপ বানিয়ে নিলেন, সেটাকে সংকলন করে ছাপিয়ে অরিজিন অফ পিসেস দিয়ে, এবং পরে অরিজিন অফ পিসেস সারা পৃথিবীতে বুম করে গেল, হিট করে গেল। ডারউইন একজন মিথ হয়ে গেলেন আর কি। কিন্তু ঘটনা হচ্ছে এই যে ঘটনাগুলো এবার এই জায়গাটায় দানিকেন খেপে ধরছেন যে কী হচ্ছে, যে দেখা যাচ্ছে এই ডারউইনের যদি আপনি অরিজিন অফ পিসেস পড়েন, ব্যাপারটা দেখবেন একটা মানে ঘটনাটা এরকম, একটি ছেলে প্রথমে ইনফ্যান্ট বেবি বা তারপরে কি হয়, তারা নার্সারিতে যায়, তা আপনি নার্সারি পরে তারপরে কেজিতে পড়বে, কিন্ডারগার্টেন, তারপরে ক্লাস 1 থেকে শুরু হয়, এইভাবেই তো শুরু হয় স্কুলে। তা আপনি দানিকেনের যদি টোটাল রিসার্চ বা তার বই অরিজিন অফ পিসেস পড়েন, দেখবেন মজার জিনিস, প্রথমেই দেখবেন একজন নার্সারি ঢুকলো, নার্সারি পরেই তারপরে কেজি না পড়েই দেখবেন ক্লাস 2তে পড়ছে হঠাৎ করে, আবার ক্লাস 2তে পড়েই দেখবেন ক্লাস 4, 5 না পড়েই হাই স্কুলে ঢুকে গেছে, 8-এ পড়ছে, আবার 8 থেকে পড়ে 9, 10 ইয়ে করে মানে মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি না দিয়ে ফট করে দেখা গেলো ইন্টারমিডিয়েট বা HS পড়ছে সে, বা গ্র্যাজুয়েশনে চলে গেছে। মানে কেন জাম্প করে যাচ্ছে, একটার সঙ্গে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে না, মাঝখানে লিঙ্কগুলো নেই। ওইটাকেই বোধহয় ডারউইন মিসিং লিঙ্ক বলেছেন। হ্যাঁ, মিসিং লিঙ্ক বলেছেন, কিন্তু ঘটনাটা মিসিং লিঙ্ক না, ওটাই গ্যারাগল, ডারউইনের গ্যারাগল, যেটার কোনো ব্যাখ্যা উনি ঠিক, যার জন্য পরে ওটাকে কিছুটা মানে জোড়াদাপ্পি দিয়ে মেলানোর জন্য যে নিও ডারউইনিজম, হুগো দা ভ্রিস বলে এক ভদ্রলোক, তার বরং যে থিওরিটা অনেকটা গ্রহণযোগ্য হুগো দা ভ্রিসের, উনি নিও ডারউইনিজম, উনি বলেছিলেন যে
শুধু ওই অভিযোজন বা অভিব্যক্তি না, আসলে মিউটেশন হয়। একটা জেনারেশন চলতে হঠাৎ করে মিউটেশন হয়ে তার একটা হঠাৎ করে উন্নতি বা একটা চেঞ্জ এসে যায়, সেটাকে উনি মিউটেশন বলেছিলেন। এই মিউটেশন থিওরিটা হুগো দ্য ভ্রিস সেটা বলেছে এটা জেনেটিক্যালি হয়, জিনের মধ্যে হঠাৎ করে মিউটেশন চলে আসে। সেটা তো এখন জেনেটিক সায়েন্সও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক সায়েন্সও সেটা প্রমাণ হচ্ছে যে মিউটেশন বলে একটা ব্যাপার আছে। তো মিউটেশনের থিওরিটা বরং তাও গ্রহণযোগ্য, কিন্তু ডারউইন যেটা বলেছিলেন তার মধ্যে অনেক ফাঁক, অনেক বিস্তর, অনেক গলি, অনেক ফাঁকা। তো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি দানিকেন কিন্তু ধরে ধরে চার্জ করেছেন। যেমন একটা থিওরি বলে, আসলে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে জিওপলিটিক্স। এটা আপনিও জানেন যে ইউরোপিয়ানরা এর আগে 200-250 বছর ধরে একটা থিওরি সারা পৃথিবীতে প্রচার করেছিল, এরিয়ান ইনোভেশন থিওরি। এরিয়ান ইনোভেশন থিওরি দিয়ে ওরা যেটা করেছিল যে পৃথিবী আমরাই এরিয়ান এবং আমরা ইউরোপিয়ান, অর্থাৎ যারা হোয়াইট স্কিন, মানে অ্যাকচুয়ালি হোয়াইট সুপ্রিমেসিকে ওটাকে এস্টাবলিশ করার জন্য এরিয়ান ইনোভেশন থিওরি। আর যত উপনিবেশিক দেশগুলো তাদের আছে তাদেরকে বোকা বানিয়ে তাদেরকে বো ডাউন করে রাখার উদ্দেশ্য ছিল এই এরিয়ান ইনোভেশন থিওরি, যেটাকে আবার শিলমোহর দিয়ে দিয়েছিলেন ম্যাক্স মুলার সাহেব। এখন এই এরিয়ান ইনোভেশন থিওরিটা ধোপে টিকছে না, কারণ এখন প্রমাণ হয়ে গেছে ওই এরিয়ান বলতে ওরা যেটা ব্যাখ্যা দিয়েছিল ওই উন্নত নাসিকা, গৌড় বর্ণ, সব দীর্ঘ চেহারা, তারা এরিয়ানরা, তারা বরং যাযাবর মধ্য এশিয়ায় থাকতো, ইউরোপ থেকে আসতো, তারাও কাঁচা মাংস হুক্কাহুই করতো। আসলে আর্য কনসেপ্টটাই হচ্ছে ভারতবর্ষে, তার সঙ্গে গায়ের রং আর তার নাক কত টিকালো, কত লম্বা, এর কোনো সম্পর্ক নেই। তার সংস্কৃতি, তার মনন চিন্তন এবং তার কাজ হচ্ছে তার সে আর্য, এই কাজ দিয়ে তার প্রমাণ হয় এবং তাতেই সে দেবত্ব প্রাপ্ত হয়। অর্থাৎ ভারতীয় দেবত্ব কনসেপ্ট আর ওদের দেবত্ব কনসেপ্টের মধ্যে অনেক তফাৎ। তো এখন দেখা যাচ্ছে এইগুলো ধোপে টিকছে না, কারণ এখন এত রিসার্চ বেরিয়ে যাচ্ছে, তাতে প্রমাণ হচ্ছে যে উল্টো, যারা গৌরবর্ণ, সুন্দর শরীর, যারা সুন্দর উন্নত নাসিকা, উচ্চ যারা দীর্ঘাদেহী, তারা সব দৈত্য দানব দেখা যাচ্ছে। আর যারা কৃষ্ণবর্ণ তারা সেই তুলনায় তারা অত শার্প দেখতে না, হ্যাঁ, একটু খড় বইয়ে করে, তারাই বরং দেবদেবী এবং তাদেরই দেখা যাচ্ছে তারা বিপ্র, তারাই ব্রাহ্মণ, তারাই স্কলার। যার জন্য দেখবেন আমাদের দ্রৌপদী কালো, কৃষ্ণা তার অপর নাম। আমাদের মাতা সীতাও কিন্তু সে অর্থে ফর্সা ছিল না। আমাদের দেবদেবীরা কেউ, একমাত্র দেবী সরস্বতী ছাড়া কেউ কিন্তু সেই অর্থে শ্বেত বর্ণের নয়। তা এবার এইগুলো ধোপে টিকছে না, কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সারা পৃথিবীতে সবাই সব কিছু জানে। এখন এই দেখা গেলো যে এখন না, এটাও দেখুন ওই 60-এর দশক, মানে আজ থেকে প্রায় 50 বছর হয়ে গেল, 50-60 বছর হয়ে গেল। 60 বছর আগেই এই কনস্পিরেসিটা ওরা বুঝে গেছিলো 1960-এর দশকেই, যে এখন আর এই এরিয়ান ইনোভেশন থিওরি আর বেশি দিন টিকবে না, এখন নতুন একটা থিওরি আনতে হবে। যে থিওরিকে, সেই থিওরিটা দানিকেন অবশ্যই এই ভেবে আনেননি, উনি চাইছিলেন যে একটা অন্যরকম থিওরি, উনি কনসেপ্টটা এনে উনি পৃথিবীতে একটা নতুন কিছু করে দেখাবেন হয়তো, বা উনি হয়তো নোবেল কজেই ভেবেছিলেন। কিন্তু ওটাকে কিন্তু এই জিওপলিটিক্স ওটাকে খট করে অ্যাবজর্ব করে নেয় ব্লটিং পেপারের মতো। মানে জিওপলিটিক্যালি পৃথিবীতে যে মাথাগুলো বসে আছে, আমরা জানি কতগুলো পায়োনিয়ার নেশন, কতগুলো পায়োনিয়ার কোম্পানি যারা পৃথিবী শাসন করছে, তারা দেখলো বা এটা তো আইডিয়া হলো, এরিয়ান ইনোভেশন থিওরির কাছে তো গেছে, কি আছে, এবার তো আমরা এলিয়েন থিওরি পেয়ে গেছি, এই এলিয়েন থিওরি দিয়ে আমরা ডমিনেট করবো সারা পৃথিবীতে। এবং তারপরে দেখা যায় যে দানিকেন, আপনি বলছেন 60-এর দশক, তাই তো? আপনি দেখবেন ওই তার ঠিক 10-15 বছরের পর থেকে কিন্তু হলিউড ওই বড় বড় এলিয়েনের যত থিওরি সব কিন্তু বার করতে, আমরা প্রথমেই দেখলাম স্পিলবার্গের এটি, হ্যাঁ, এক্সট্রা টেরিস্ট্রিয়াল, যেটা আবার যে কনসেপ্টটাও আমাদের সত্যজিৎ রায়ের ফিল্ম থেকেই বলা যায়, এটা শোনা যায়, এবং সত্যজিৎ রায় নিজেও বলেছিলেন যে এই ইটির নাকি টোটাল স্টোরি কনসেপ্ট সব কিছু সত্যজিৎ রায়, যেটা কোনোভাবে চুরি হয়ে গেছিলো, চুরি হয়ে স্পিলবার্গের হাতে পৌঁছে যায়, যাকে সে হচ্ছে। এবার হ্যাঁ, তারপর থেকে এই 80-র পর থেকেই কিন্তু এই এক্সট্রা টেরিস্ট্রিয়াল বা এলিয়ান একদম ঠিক বলেছেন, অন্তত 100খানেক বই হয়েছে, বেশি ছাড়া কম না। হ্যাঁ, এবং এই 2000 সালের পরে বলতে 2010-12 তো একটা খুব হলিউড হিট আর কি বলা যায়, ব্লকবাস্টার আমরা যাকে বলি, ইন্ডিপেন্ডেন্স ডে, দারুণ সিনেমাটা হিট করেছিল। এবং এরকম জাতীয় এখন প্রচুর সিনেমা হচ্ছে। শুধু তাই না, দেখবেন এই হলিউডের অন্যতম যে মানে যাকে বলা হয় সায়েন্স ফিকশন হিরোদের মধ্যে টপ মোস্ট, অর্থাৎ আর্নল্ড শোয়ার্জনেগার, এই টার্মিনেটর সিরিজ, রাইজ অফ দ্য মেশিন, তো এই কনসেপ্টগুলো কিন্তু এই এলিয়েন থিওরি থেকে আসছে, ঠিক আছে। কেউ দেখাচ্ছে মেশিন, সেই মেশিন আবার অন্য নক্ষত্র থেকে আসছে, কেউ বলছে সুপারম্যান, অমুক ম্যান, তমুক ম্যান, অর্থাৎ কোনো একটা সুপ্রিমেসি ওই পাশ্চাত্য হাতেই রাখবে, এরকম একটা প্ল্যান। এইবারে ঘটনা হচ্ছে এই ক্ষেত্রেও এই দানিকেন থিওরি ব্যাপারটা খুবই উপাদেয়,
এবং তার মধ্যে কিন্তু অনেক কিছু শেড আছে এবং অনেকগুলো যুক্তি আছে যেটা আপনি অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, হতেই পারে, মানে দেবতারা গ্রহান্তরে হতে, তাতে কি আছে, দেবতারা যদি গ্রহান্তরে হয় হতেই পারে, যে স্বর্গ বলে একটা গ্রহ আছে, হতেই পারে ইন্দ্রলোক বলে একটা প্ল্যানেটারি সিস্টেম আছে, বিষ্ণুলোকগুলো হতেই পারে, হয়তো হাজার হাজার আলোকবর্ষ ধরে আছে যেখানে আমরা মানুষ পৌঁছাতে পারি না, থাকতেই পারে। তার জন্য আমাদের ভারতীয় কৃষ্টি সভ্যতা, আমাদের সংস্কৃতি, মূল্যবোধ এ তো চেঞ্জ হয়ে যাবে না। সেই দর্শনটা তো একই, সেই অন্য গ্রহে থাক, অন্য প্ল্যানেটারি সিস্টেমে থাক, অন্য নক্ষত্রে থাক, কনসেপচুয়ালি তো একই, তাতে তো চেঞ্জ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আর যারা বাদর তারা বাদরই থাকছে, তারা কিন্তু মানুষ হচ্ছে না। এই জায়গাটা ওরা গন্ডগোল করে ফেলছে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে, হ্যাঁ আপনি কিছু বলছিলেন, বলে নিন, তারপরে আমি বলছি। হ্যাঁ, আপনি বললেন বলে আমার মনে পড়লো, কিছুদিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম। ভিডিওতে ব্রিটিশটা খুব ভয় পেয়ে রয়েছে। এখন এটা যেহেতু একটা আড্ডাখানা, সেই জন্য আমার বলতে মানে দ্বিধা নেই। আমি পৃথিবীতে খুব কম জাতিকেই হৃদয় থেকে অপছন্দ করি, ব্রিটিশ তাদের মধ্যে একজন। হ্যাঁ, আমারও তাই। তো সেই জাতিকে ভয় পেতে দেখলে, ব্রিটিশ যারা রয়্যাল ফ্যামিলি তাদের ক্ষেত্রে ততটা না, তারা তো জাতি যে জার্মান। হ্যাঁ হ্যাঁ, তাদের জার্মান। হ্যাঁ, কিন্তু যারা ব্রিটিশ, ওই ডেমোক্রেটিক ব্রিটিশরা, যারা লেবার ব্রিটিশ, হ্যাঁ, সেকুলার গোষ্ঠী, এরা আমাদের দেশে এরাই বেশি ক্ষতি করেছে। একদমই তাই। যাই হোক, তো সেই হঠাৎ করে হুলুস থুলুস পড়ে গেছে যে ব্রিটেনের, প্রথম কথা ব্রিটেনের যে মহাকাশ গবেষণা দপ্তর, ওটা হাসির আড্ডাখানা, কি যাকে ভগবান জানে, ওরা জানে। ওরা একটাও স্যাটেলাইট পাঠিয়েছে বলে তো আমার মনে পড়ে না। হতে পারে আমার এটা জানার ভুল, হয়তো পাঠিয়েছে, কে বলতে পারে অত বড়, হয়তো অন্য জায়গাতে লঞ্চ প্যাড করে তারা পাঠিয়েছে। তো সেখানে একটা সিগন্যাল ধরা পড়ে, একটা রেডিও বার্তা ধরা পড়ে, যেখানে রীতিমতো একটা সাবধান বাণী ছিল যে তোমাদের রাজবংশের এবং তোমাদের রাজবংশে যারা পুষ্ট করছে অর্থ দ্বারা, সেই জাতিকে আমরা চূড়ান্ত রকমের সতর্ক করছি। আমরা কিন্তু অন্য গ্রহের প্রাণী, তোমাদের উপর নজর রাখছি, যথাসময়ে তোমাদেরকে প্রাকৃতিক আপদাতে আমরা বিধ্বস্ত করে শেষ করে দেবো, এই মর্মে। এবং সবথেকে হাসির ব্যাপার, বার্তাটি এসছিল কিন্তু কোন ভাষায় জানেন? সংস্কৃতে। হ্যাঁ, এটা কিন্তু আমি একটু শুনেছিলাম। তো এবারে তো আমি হাসছি, কারণ এটা আমার মনে হয়েছে যে ডেসপারেটলি খবরটাকে রটানো হয়েছিল, কারণ ওই টাইমটাতে ভারতীয়দের ক্ষমতা প্রচণ্ড বেড়ে গিয়েছিল। ভারতীয় মানে ওদের কাছে হিন্দু, হিন্দুদের পবিত্র ভাষা কি সংস্কৃত, তাহলে বাইরের থেকে সাহায্য পাচ্ছে হিন্দুরা, তাহলে ব্রিটিশরা এবার ওদেরকে ভয় পাবে। মানে দাদা, শয়তানির লেভেলটা কোন পর্যায়ে বুঝতে পারলেন? আমি জানি না সত্যি মিথ্যা কোনটা। সত্যি হলে তো ঠিক আছে, ঈশ্বর বাঁচাক, আর মিথ্যে হলে ভীষণই মজার। হ্যাঁ, তো দানিকেন কোথাও না কোথাও, আমি যতদূর শুনেছি উনি বলেছিলেন কতগুলো ভাষাও বোধহয়, ভাষার কথাই যখন এলো বোধহয় উনি বলেছিলেন না, ভাষা নিয়ে কিছু একটা উনি গবেষণা করেছিলেন, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, ভাষা নিয়ে উনি বলেছিলেন যে পৃথিবীতে যে উন্নত ভাষা যেগুলো, সেগুলো এলিয়েনদের সৃষ্টি, সংস্কৃত এলিয়েনদের সৃষ্টি, উনি সেটা দাবি করেছেন। হ্যাঁ, উনি দাবি করেছিলেন। হ্যাঁ, বলছে যে এত উন্নত ভাষা উনি স্বীকার করেন, সংস্কৃত উনি বেদ পড়েছেন, বেদান্ত উনি পৃথিবী, তাই জন্যই কি নাসা যে ইয়েগুলো পাঠায়, বার্তাগুলো পাঠায়, সেগুলো সংস্কৃত হয়? হ্যাঁ, হতে পারে, সেটা হতেই পারে, অসম্ভব কিছু না। এবার ঘটনা হচ্ছে যে এই মজার জিনিস, এরা এটাকে মিশরের পিরামিড থেকে শুরু করে আপনি যা যা বলেছেন খুব ভালো এরা চলছিল। কিন্তু কি হয়, মানে একটা কথা আমি না বলে পাচ্ছি না, এটার সঙ্গে যদিও এর কোনো লিঙ্ক নেই, সেই রাম মন্দির আন্দোলনের সময় ধরে দিন, ওখানে তখন আমাদের টোটাল ভারতবর্ষের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি দায়িত্বে ছিলেন, এখন যেমন মোহন ভাগবত আছেন, তিনি সুদর্শনজি। তা যখন রাম মন্দির বা মানে বাবরি ধাঁচা যেদিন ভাঙা হয়, তিনি ওখানে উপস্থিত ছিলেন এবং ভাঙার পর আদবানিজি মাথা ফেটে গেছে বা যাই মাথায় হাত দিয়ে আসছেন, উমা ভারতী, এই সিনগুলো ঘটনাগুলো ঘটেছিল। এবার আমি অনস্পট ছিলাম না, কিন্তু যারা দেখেছিল তাদের সঙ্গে আমার পরিচয় ছিল, তারা আমাকে বলেছিল। ওই দিন ওই স্পটে আমি ছিলাম না ঠিকই, কিন্তু অন্য দিন হয়তো আমি ছিলাম। কিন্তু
এসে এসে তখন নাকি সুদর্শনীর কাছে এসে বলেছিলেন যে তো সর্বনাশ হয়ে গেল, আমরা এটা এখনই চাইছিলাম না। তো অ্যাকচুয়ালি তো ওটা তো মানে বালাসাহেব ঠাকরে দায়িত্ব নিয়ে বলেছিলেন, হ্যাঁ আমরা শিব সৈনিকরাই ওই ওপরে প্রথম ভাঙাটা ওনারাই শুরু করেন। এবং উনি বলেছিলেন তার জন্য আমি গর্ববোধ করি, তার জন্য আজীবন আমৃত্যু ওনার এগেনস্টে কেস ছিল, জীবনে ভোটে দাঁড়াতে পারেননি আর ভোটও দেননি তার পরবর্তীকালে আর কি। তো যাই হোক, এই ঘটনাটা এবার প্রসঙ্গে আসে। সুদর্শনজি একটা কথা বলেছিলেন যে মানে যখন সবাই বলছে যে হা হুতাশ করছে যে এটা তো আমাদের প্ল্যান ছিল না, আমরা চেয়েছিলাম তিনটে একসাথে করব, মানে একই সঙ্গে অযোধ্যা এবং এক মথুরা এবং বৃন্দাবন, না কাশী বিশ্বনাথ, আচ্ছা আচ্ছা, তিনটেই দাবি ছিল যে করলে আমরা তিনটে একটা করে না, এটাই। তা এটা আমাদের একদিকে ক্ষতি হলো। তা এই তখন সুদর্শনজি একটা সুন্দর কথা বলেছিলেন, মানে ওই কথাটাই এখন আপনি যে কথাগুলো তুললেন সেক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। সেটা হচ্ছে যে কিছু মানুষ ভাবে, মানে উনি কথাটা খুব সুন্দরভাবে বলেছিলেন যে কিছু মানুষ ভাবে যে আমরা ইতিহাসের গতি নিয়ন্ত্রণ করব, কিন্তু ইতিহাস তার নিজের পথ নিজেই বেছে নেয়।